উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। গুলশান থেকে বিমানবন্দর বিদায় জানাতে হাজারো নেতাকর্মীর ঢল। ৭.৫ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে ছেলে তারেক রহমানের। জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ ৭৫ এবং গুমের ঘটনায় ২২ জনের পাসপোর্ট বাতিল, জানালো প্রেস উইং। ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিশনগুলো। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের দিতে দেরি। কবে নাগাদ সবার হাতে পৌঁছাবে নিশ্চিত নন শিক্ষা উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টার দিকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে হাজার হাজার নেতাকর্মীর ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর। মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক সহ বেগম জিয়ার সফর সঙ্গী ১৫ জন। সুস্থ হয়ে নেত্রী দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মঙ্গলবার রাত ৮টা ১৫ রাজধানীর গুলশান ২-এর ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজার রাস্তায় শত শত নেতাকর্মী, স্লোগানে মুখর পুরো এলাকা। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে গাড়িবহর ঘিরে এই উদ্দীপনা। নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহরটি আগায় অত্যন্ত ধীর গতিতে। শুভেচ্ছা আর শুভকামনায় সিক্ত হন বিএনপি নেত্রী। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পথে পথে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ব্যানার নিয়ে জড়ো হন অসংখ্য মানুষ। আবেগে আপ্লুত হয়ে গেছি যে আজকে আমাদের নেত্রী মুক্ত বাতাসে উনি দেশে বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য যাবেন। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনিও পালিয়ে যেতেন, তার নিজের চিকিৎসার কথা চিন্তা করতে, কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কিন্তু কখনোই চিন্তা করেন না। উনি সবসময় দেশকে ভালোবেসেছেন। ভাষায় বলে প্রকাশ করার মতো না। তিনি আজকে বীরের বেশে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমাদের খুব আজকে আনন্দের বিষয় যে আমাদের মা আজকে তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদন করেও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেশের সকল নাগরিক, দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। এটাই আমাদের পাওনা। আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। তাকে আবার সুস্থ চলে বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা হবে যে সরকারকে উনি দেখে যাবে গণতান্ত্রিক সরকার। রাত 11টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছান বিএনপি নেত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়িবহর প্রবেশ করে বিমানবন্দরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকরের স্ত্রী শর্মিলা রহমান সিথি, চিকিৎসক দল, বেশ কয়েকজন বিএনপি নেতা, ব্যক্তিগত কর্মী ও 2 জন গৃহকর্মী সহ 15 জন। রাত 11:15টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশা করছি চিকিৎসা করে দেশের বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন, দেশবাসীকে, যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে 2017 সালের 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে সময় তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ছিলেন বেগম জিয়া। লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন 4 বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ 7.5 বছর পর দেখা হবে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের।
দলের চেয়ারপারসনের জন্য অধীর অপেক্ষায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে বিখ্যাত লন্ডন ক্লিনিকে সরাসরি নেওয়া হবে বেগম জিয়াকে। যুক্তরাজ্য থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। 2007 সাল থেকে ইংল্যান্ডে নির্বাসিত তারেক রহমান। মাঝে 2017 সালে লন্ডনে দেখা হয়েছিল মা বেগম খালেদা জিয়ার সঙ্গে। ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যুর পরেও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। থাকতে পারেননি গুরুতর অসুস্থ মায়ের পাশেও। অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হবে ছেলের। পরিবারের সদস্যদের পাশাপাশি অধীর অপেক্ষায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও বলছেন বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মাঝে। আমরা আশা করছি এখানে ব্রিটিশ বাংলাদেশিরা আমরা অতি উৎসাহিত অবস্থায় অতি আনন্দের সহিত আমরা ওয়েট করছি এবং কখন আমাদের নেত্রী আসবে। এই ফেসিবাদের পতনের পরে প্রথম উনি লন্ডনে আসছেন এবং ওনার আমাদের অনেকের একটা ড্রিম ছিল যে আমাদের নেত্রী দেশের বাইরে চিকিৎসার জন্য আসবেন। আল্লাহ এটা কবুল করেছেন। যুক্তরাজ্যে বিএনপির নেতারা জানান বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে। চিকিৎসকদের পরামর্শে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। বাংলাদেশে অপচিকিৎসার শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখার আহ্বান নেতাদের। মা বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে কারান্তরণ করে রেখেছিল, যেভাবে স্লো পয়জনিং করেছিল, যেভাবে উনার বিরুদ্ধে যে বাজে বিহেভ করেছিল, এটার উত্তর বাংলাদেশের মানুষ এটা দিয়ে দিয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে দলীয় প্রধান প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দিবেন এমন আশা নেতাদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত 11 নভেম্বর এই মামলার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন রাষ্ট্রপতির ক্ষমা চান না বিএনপি চেয়ারপারসন। এরপর আইনি প্রক্রিয়ায় দুর্নীতির 2 মামলায় সাজার বিরুদ্ধে শুরু হয় আইনি লড়াই। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি। লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়নাল আবেদিন সাহেব ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল সহ আমরা সকলেই ছিলাম। আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। অন্য প্রসঙ্গ, জুলাই গণহত্যা এবং গুমের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এছাড়া দীর্ঘদিন আটকে থাকা প্রবাসীদের এমআরপি পাসপোর্ট প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা করেছেন জামায়াতের আমির। গণহত্যা চালানোর পর জনরোষের মুখে দেশ ছেড়ে ভারতে পালায় শেখ হাসিনা। আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীর লাল পাসপোর্ট বাতিল করে সরকার। বিচারের মুখোমুখি করতে গত মাসে হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিতে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুধু শেখ হাসিনা বা তার মন্ত্রীরা নয়, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত 75 জন এবং আওয়ামী আমলে গুমের সঙ্গে জড়িত 22 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। ট্রাভেল ডকুমেন্টে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদিকে 15 জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন
15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। এছাড়া আগামীকাল থেকে প্রবাসীদের ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে SMS সার্ভিস চালু হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কারণে দীর্ঘদিন আটকে থাকা প্রবাসীদের MRP পাসপোর্ট আবেদনের অধিকাংশ প্রস্তুত হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। 1,97,000 মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য। গত 3 সপ্তাহে 1,82,745টা পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তাদের মধ্যে সংস্কার, নির্বাচন, জাতীয় ঐক্য সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। মসজিদকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির। মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইমাম ও খতিব সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন। মঙ্গলবার সকালে সারা দেশ থেকে আসা ইমাম ও খতিবদের উপস্থিতিতে শুরু হয় সম্মেলন। প্রায় 1.5 দশক পর এমন উন্মুক্ত সভা করতে পেরে স্বস্তি আয়োজকদের। তবে পুনরায় দেশ ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের পর কত শহীদ, কত চোখের পানি, কত জীবন, কত আহত মানুষের আহাজারি এই উম্মার জন্য যে সুযোগটা করে দিয়েছেন। এই 17-18 বছরে আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। এখন আল্লাহ তাআলা সে সুযোগ দিয়ে আমাদের আরেকটি পরীক্ষায় ফেলছেন। দেখি তোমরা তোমাদের কর্তব্য কতটা সিনসিয়ারলি পালন করো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মসজিদগুলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র করা হবে। বিগত সরকারের আমলে চূড়ান্ত নির্যাতিত হয়েও দেশের ইসলাম প্রিয় মানুষ ধৈর্য ধারণ করেছে। আপনারা যেমন মেম্বরে ইমামতি করবেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ। তারা কি মজলুম কম হয়েছেন ভাই? ওলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবেড়ি পরানো হয় নাই। রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই, সব হয়েছে। দেশের 64টি জেলা থেকে ইমাম এবং খতিব প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন আজকের এই সম্মেলনে। বিগত দিনের সংগ্রামী ইতিহাসকে সামনে রেখে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার অঙ্গীকার করেছেন সকলেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানালেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে নাগাদ সবার হাতে বই পৌঁছাবে তা নিশ্চিত নন তিনি। কোনো বছরেই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। বই পরিমার্জন করতে হয়েছে, বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে, বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না এবং তাতে করে তো দেরি হবে। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজে লাগানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের তথ্য দিতে সিআইডিকে নির্দেশ দেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি
যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং শিল্পে পরিণত হয়েছিল অভিযোগ করে উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। 5 থেকে 7 আগস্ট দেশে সরকার না থাকায় অনেকেই দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা জানান, সরকার গঠনের পর পালিয়ে যাওয়াদের বিষয়ে অধিক তদন্ত চলছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। দুয়ার খুলল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত ভবন ও এজলাস কক্ষের। বিচারিক কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। প্রধান বিচারপতি জানান, জুলাই আগস্টের সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালন করবে সংস্কারকৃত ভবন ও এজলাস কক্ষ। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। পরে তিনি প্রদর্শন করে দেখেন। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, সংস্কারকৃত ভবন ও এজলাস কক্ষের জন্য জুলাই অভ্যুত্থানের বিচার কাজ গতি পাবে। তিনি বলেছেন যে জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি মনে করেন যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য এই ট্রাইব্যুনাল সত্যিকারের একটা ভূমিকা পালন করবে এবং সেই দিনটি দেখার জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে একইভাবে তাকিয়ে আছেন। উদ্বোধনের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় সংস্কারকৃত ভবনে। এদিকে 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ মিছিলে 16 জনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি উবাইদুল মুক্তাদির চৌধুরী সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশের গুলিতে নিহত কিশোর আসাদুল্লাহ রাতিনের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রেফার করছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এই রোগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। গুলি খাই চিকিৎসার জন্য আসছো? বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না। 2021 সালে যখন বাংলাদেশের সমস্ত মানুষ, ডান বাম সমস্ত চিন্তার মানুষেরা যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর উপরে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। সরকারি হিসেব মতোই 17 জনকে গুলি করে হত্যা করা হয়। এতদিন হাসিনা ও তার দোসরদের ভয়ভীতির কারণে মামলা করতে পারেননি বলে জানান নিহত রাতিনের বাবা। বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের নয়, চালের একটি ধরনের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন, যেখান থেকেই সম্ভব চাল আমদানি করে মজুদ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এ সময় রমজানের প্রস্তুতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি রমজানের আগে নতুন করে আর কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না বলেও নিশ্চিত করেন সালেহউদ্দিন আহমেদ। একটা স্পেসিফিক আইটেম বিষয়ে আমার কাছে যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যেখানে খুব বেশি বেড়েছে তা না। এটা কারণটা হলো চালটা তো আসছে ইম্পোর্ট, আর ডোমেস্টিক অনেকগুলো হারভেস্টিং এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজেকশন হচ্ছে, নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই। সেটা বলে দিয়েছি, আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। রোজার ব্যাপারে মেল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে যে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে। তো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে, শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে না। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব না। প্রায় 1 মাস পর ভারত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 90 বাংলাদেশি জেলে ও নাবিক। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাটে তাদের নিয়ে নোঙর করে এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 নামের দুটি ফিশিং ভেসেল। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে 95 ভারতীয় জেলেকেও।
অনিশ্চয়তা কাটিয়ে পরিবারের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশি নাবিক ও জেলেরা। লাল সবুজের পতাকা উড়িয়ে মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশ করে ভারত থেকে মুক্ত হয়ে আসা ফিশিং ভেসেল এফবি লায়লা ২ ও এফবি মেঘনা ৫ আন্তর্জাতিক জলসীমা থেকে এই দুটি ফিশিং ভেসেলকে স্কট দিয়ে নিয়ে আসে কোস্টগার্ডের ২টি টাগবোট। পরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নোঙর করা এই দুটি ভেসেল থেকে একে একে নেমে আসে ৭৮ নাবিক জেলেসহ ৯০ বাংলাদেশি। এর পরের দৃশ্য আবেগ আর অনিশ্চয়তা কাটিয়ে নাবিক ও জেলেদের পরিবারকে কাছে পাওয়ার আনন্দের। কেউ ছোট্ট শিশু সন্তানকে জড়িয়ে ধরে আদর করছেন, আবার কোনো মা ফেরত আসা নাবিক ছেলেকে পেয়ে হন অশ্রুসিক্ত। আমরা তো পরিবার কাছে ফিরে যেতে পারবো, সেটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। অনেকটা স্বস্তি ফিল করতেছি, ভালো লাগতেছে আর কি। এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। কোনো খোঁজ খবর পাইনি, আমরা অনেক টেনশনে ছিলাম দুইটা বাচ্চা নিয়ে। আমার তো খুব আনন্দ লাগে, আমার ছেলে আমার কাছে আইছে, আল্লাহ দিলে। কর্মকর্তারা জানান বাংলাদেশি জেলে ও নাবিকরা ভারতীয় জলসীমানায় গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমায় চলে গিয়েছেন সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন। সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারের তৎপরতায় জেলে নাবিকরা পরিবারের কাছে ফেরায় স্বস্তিতে ভেসেল মালিকরাও। সরকারের সত্যিকার অর্থে অসাধারণ ভূমিকা ছিল, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন। সব জেলে ছিল পটুয়াখালী আর বাগেরহাটে, তো ওদেরকে মামলা থেকে ছুটানোর ব্যাপার ছিল, যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই মিলিতভাবে এই কাজটা করে আসছে। গত অক্টোবর নভেম্বরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় ৬টি ফিশিং ভেসেলে থাকা ৯৫ ভারতীয় জেলে ও নাবিক আটক হন। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের বাগেরহাট ও পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দিয়ে ফিরিয়ে দেয় বাংলাদেশ। অন্যদিকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল সহ ৭৮ জন এবং ১২ সেপ্টেম্বর মাছ ধরার নৌকা ডুবে গেলে ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আটককৃত মৎস্যজীবী এত বিশাল সংখ্যক বিনিময় আর কখনো হয়নি, এমনকি একই দিনে ভারত এবং বাংলাদেশে যে বন্দি বিনিময় সেটাও ঘটেনি। এক্ষেত্রে এই বিষয়টাকে বিশাল সাফল্য হিসাবে দেখছেন কূটনীতিকরা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত। এছাড়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও তাদের ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শারাফাতের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। সরকার পতনের পর দুদকের করা মামলায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী। পরিস্থিতি এমন বেগতিক দেখে নিজ নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে দুদককে ফাঁকি দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মঙ্গলবার আদালতে জমা দেওয়া হয় শরীফ আহমেদের সম্পত্তি অবরুদ্ধের আবেদনপত্র। দুদকের অভিযোগ, শরীফ আহমেদের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে আছে প্রায় ৩.৫ কোটি টাকা, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে অভিযোগ দুদকের। পরে আবেদনের প্রেক্ষিতে সাবেক এই প্রতিমন্ত্রীর শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। একই আদালতে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও তাদের ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শারাফাতের স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করে দুর্নীতি দমন কমিশন। আবেদনপত্রে বলা হয়, নাফিজ শারাফাতের বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। পরবর্তী তদন্তের স্বার্থে তার ৭টি ফ্ল্যাট, ৩টি প্লট, একটি বাড়ি সহ অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেছে দুদক। এছাড়া নাফিজ শারাফাতের সঙ্গে অর্থ জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে তার স্ত্রীর 4টি ফ্ল্যাট, একটি বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি সহ তাদের ছেলের মালিকানায় থাকা 7টি ফ্ল্যাট ক্রোকের আবেদনও করেছে দুদকের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করেন আদালত। এছাড়া জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের লেনদেন অবরুদ্ধ করার আবেদন করে দুদক, কিন্তু তদন্তের সম্পূর্ণ নথি আদালতে উপস্থিত না থাকায় আবেদন শুনানির তারিখ পেছানো হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে শক্ত হাতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। 3 দিনের ঢাকা সফরে এসে এ মন্তব্য করেছেন ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের নিকোলা বিয়ার জানান, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে। কোনো কোনো খাতে বিনিয়োগ করা যায় তা খতিয়ে দেখা হবে। সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে নিকোলা বিয়ারের। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক করবেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গেও বিশেষ বৈঠকের কথা রয়েছে নিকোলার। The current situation, I see it's stable for investment, so I can only express also from the side of the European Investment Bank Group that we are backing this interim government, that we are looking together with the different ministries and sectors which investments we now can also speed up, what are the priorities of investments here in the country. প্রায় 2 মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণের কাজ শেষে সোমবার রাত 9:30টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনিজিকো। এর আগে গত বছরের 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। সোমবার ক্যাপিটল হিলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বীকৃতি দেন আইন প্রণেতারা। গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলেও প্রথা অনুযায়ী এটিই তার আনুষ্ঠানিক স্বীকৃতি। 20 জানুয়ারি ক্যাপিটল হিলে শপথের মধ্য দিয়ে মার্কিন ইতিহাসে ক্ষমতার মসনদে প্রত্যাবর্তন ঘটবে ট্রাম্পের। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গেল বছরের 5 নভেম্বর। ওই নির্বাচনে ভূমিধস বিজয় পায় রিপাবলিকান দল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় 6 জানুয়ারি। সোমবার ছিল সেই দিন। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আইন প্রণেতারা ট্রাম্পের বিজয়ের স্বীকৃতি দেন। কংগ্রেসের দেওয়া অনুমোদনে বলা হয় রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। 2020 সালে এই ট্রাম্পকেই হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু 2021 সালের 6 জানুয়ারি কংগ্রেসের অনুমোদনের দিনেই মার্কিন ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়ে ফলাফল পাল্টে ফেলার চেষ্টা করেন ট্রাম্প সমর্থকরা। নজিরবিহীন ওই হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এবার ট্রাম্পের বিজয়ের পর বাইডেন কমলা প্রশাসন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান। আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসের সময়। সুযোগ আসলেও ফিরিয়ে দিয়েছেন বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব। বর্তমানে কোচিং পেশায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন মোহাম্মদ আশরাফুল। সময় আসলে দায়িত্ব নিতে চান জাতীয় দলের। বিপিএলে সাউথ আফ্রিকান কোচ মিকি আর্থারের কাছ থেকে নিচ্ছেন কোচিংয়ের দীক্ষা। তবে ভবিষ্যতে সুযোগ আসলে বিসিবির দায়িত্বে আসতে চান সাবেক এই অধিনায়ক। জানিয়েছেন রংপুর রাইডার্সের সাফল্যের গল্প। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় আরও জানাচ্ছেন তারিক হাসান শিবুল। খেলোয়াড় থেকে কোচ, তার অধীনে রংপুর রাইডার্স কিন্তু একেবারে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সের। তার কাছ থেকে রংপুরের সাফল্যের গল্প শুনবো, পাশাপাশি তার ক্রিকেটে সংগঠক কিংবা কোন ভূমিকায় নিজেকে দেখতে চান সেই বিষয়গুলো জানবো। আশরাফুল ভাই, মানে একেবারে রংপুর রাইডার্সের যে স্লোগানটা দেখছি জয়ের লড়াই, আসলে আপনাদের তো লড়াই করতে হচ্ছে না এখন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। আমরা খুবই লাকি যে আসলে বিপিএল শুরুর আগে আমরা
গ্লোবাল টি20 টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম, সেই জায়গা থেকে আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। রানা এবং কি সাইফ হাসানের কথা যদি একটু স্পেশালি বলে, দুর্দান্ত ছন্দে আছে, কেমন দেখছেন বা ওই পেছনে কি গল্পটা যদি শুনি? নাহিদ রানা আমরা জানি যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন, যদিও সে লাস্ট বিপিএলে মাত্র 2টা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল, বেশি ম্যাচ সে খেলেনি, তারপরে আমাদের ফার্স্ট কল ছিল তাকে, কারণ আমরা জানি যে সে কতটা এফেক্টিভ হতে পারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের এগেনস্টে বা ফরেন প্লেয়ারদের এগেনস্টে, যেহেতু 145 পেসে বোলারদের ফেস করাটা কিন্তু এতটা ইজি না। এক্স ক্যাপ্টেনরা যদি বা ক্রিকেট রিলেটেড পার্সনরা যদি বোর্ডে আসে, সেটা কতটা ভালো হয় ক্রিকেটের জন্য, আপনার ইচ্ছা আছে কিনা? না দেখেন, আমার এই ঘটনা যখন 4-5 মাস আগে হয়েছিল তখন একটা অফার এসেছিল, কিন্তু যেহেতু আমি লেভেল 3 করেছিলাম লাস্ট ইয়ার এবং আমিও চিন্তায় ছিলাম যে আসলে আমার কোন জায়গাটা যাওয়া উচিত, আমি মনে করি যে আমি খুব এনজয় করছি কোচিংটা। লাস্ট 3-4 মাস ধরে আমি কোচিং করাচ্ছি। গ্লোবাল টি20 প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট বিপিএলটা, সেখানেও আমি এনজয় করছি, টিম ভালো করছে। এবং আমি এই বোর্ড ডাইরেক্টর বা অন্য কোনো জিনিসগুলো হয়তো আমি একদম যখন বেঁচে থাকলে শেষের দিকে করতে চাই। এখন আমি যেহেতু আমার এনার্জি আছে, আমি মাঠে কাজ করতে পছন্দ করছি, আমি কোচিং লাইনেই থাকতে চাই। আমরা আসলে দেখছি এখন যেহেতু সালাউদ্দিন স্যার হচ্ছে ন্যাশনাল টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে, আস্তে আস্তে সময় আসছে মানে হেড কোচও বাংলাদেশি কেউ হবে, নিশ্চয়ই সেই স্বপ্ন আছে, যেহেতু কোচিং পেশাটাকে আপনার বেশি পছন্দ। ডেফিনেটলি এখন জাস্ট আমার স্টার্ট হয়েছে, আমি একটা একটা করে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি। তো এটা তো সবাই প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু এখনই আমি এত বড় চিন্তা করছি না, আমি জাস্ট একটা একটা করে চেষ্টা করছি ভালো কাজ করার জন্য। মোহাম্মদ আশরাফুলের কথা শুনছিলেন আপনারা নিশ্চয়ই, তিনি আসলে সংগঠক নয়, বোর্ডের যে আসলে টানাপোড়েনের যে অবস্থাগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কান দিতে চান না, তবে তিনি কোচিং পেশাটাকে যেভাবে আঁকড়ে ধরেছেন সেই পেশাটায় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে যেতে চান, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। বিপিএল এর খবর। ঘটনাবহুল ম্যাচে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। হৃদয় মায়ার্স ঝড়ে স্বাগতিক সিলেটকে 7 উইকেটে হারিয়েছে সাউদার্ন আর্মিরা। লাক্কাতুরায় টস হেরে আগে ব্যাট করে রিশাদ জাহানদারদের বোলিং তোপে মোটে 125 রানে অল আউট সিলেট। জবাবে 57 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। এদিন প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে উইকেট কিপিং করেছেন নাজমুল হোসেন শান্ত, আর রয়্যাল ডাকে ফিরেছেন তামিম ইকবাল। হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস। একাদশে 6 পরিবর্তন নিয়েও রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পেল না থিসারা পেরেরার দল। আগে ব্যাট করে 111 রানে অল আউট হয় ঢাকা। জবাবে হেলস খুশদিলের ব্যাটিং দাপটে 7 উইকেট হাতে রেখে 40 বল আগেই নিশ্চিত জয় গ্লোবাল চ্যাম্পিয়নদের। ফেডারেশন কাপের খবর। প্রিমিয়ার লিগের বদলা ফেড কাপে নিল আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 1-0 গোলে হারালো আকাশী নীলরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ইব্রাহিম। এই হারে ফেডারেশন কাপের নকআউট পর্ব অনিশ্চিত হয়ে গেল সাদা কালোদের। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে ফকিরেরপুল ইয়াংম্যানসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। দলে নেই কোনো বিদেশি, ক্লাব কর্তৃপক্ষের উদাসীন আচরণে আবাহনী চলছে ধুঁকে ধুঁকে। স্বর্ণালী সময়ে পেছনে ফেলে এসেছে আকাশী নীলরা, এখন কেবলই টিকে থাকার লড়াই। কিন্তু মারুফুল হক তো দেশ সেরা, তাই শুধু টিকে থাকা তার পোর্টফোলিওর সঙ্গে মানায় না। আস্তিনে যা অস্ত্র আছে তা নিয়েই সাজানো তার রণকৌশল। ঢাকা ডার্বি এখন আর আগের উত্তাপ ছড়ায় না, কিন্তু দল দুটো যখন আবাহনী আর মোহামেডান, তখন মর্যাদার লড়াইয়ে ছাড় নেই কোনো পক্ষের। তাই তো ইনফর্ম প্রতিপক্ষের বিপক্ষে দারুণ কৌশলী আবাহনী শিবির। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই রক্ষণাত্মক ধানমন্ডির জায়ান্টরা। মোহামেডানের দেশি বিদেশি ফরোয়ার্ডদের আটকে রেখে কাউন্টারে যাওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। অন্যদিকে সাদা কালোরা ছিল দ্বিধাদ্বন্দ্বে। প্রিমিয়ার লিগে উঠতে থাকা দলটা ফেড কাপে একেবারেই রংহীন। এই ম্যাচ হারলে ফেডারেশন কাপের নকআউট অনিশ্চিত হয়ে যাবে মতিঝিলের জায়ান্টদের। পরিসংখ্যান যখন এমন, তখন অল আউট অ্যাটাক ছাড়া উপায় ছিল না দিয়াবাতের জন্য। ম্যাচে হয়েছেও তাই। একের পর এক আক্রমণ করে গেছে মোহামেডান, আর আবাহনীর ডিফেন্স সেনানীরা আটকে গেছেন সেগুলো। যা কয়েকটা পার হয়েছে রক্ষণভাগ, সেগুলো আবার আটকে গেছে মিতুল মার্মার সামনে।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল সাদা কালোরা, কিন্তু দিয়াবাতে ছিলেন নিজের ছায়া হয়ে। বাকিরাও পথ হারিয়েছেন বারবার। পাল্টা সুযোগ ছিল আবাহনী শিবিরেও, কিন্তু অতি রক্ষণাত্মক হতে গিয়ে আক্রমণ করতে বেশ বেগ পেতে হয় মারুফুল হক শিষ্যদের। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। বিরতি থেকে ফিরে কৌশল বদলায় দুদল। মোহামেডান আক্রমণাত্মক হলেও মাঝমাঠ দখলে রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অতিরক্ষণ থেকে বের হয়ে উইং ব্যবহার করে পাল্টা আক্রমণে উঠে আবাহনী। সময় যত গড়িয়েছে খেলা খারাপ হয়েছে দুদলেরই। মেরমেরে খেলা দেখে গ্যালারি ভর্তি দর্শকরাও ছিলেন বিরক্ত। এর মাঝে আচমকা সুযোগ আসে আবাহনীর ঘরে। ৭৩ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে মোহামেডানের আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকে যায় আকাশী নীলরা। মাঠের রাইট উইং ব্যবহার করে আক্রমণে ওঠেন শাহরিয়ার ইমন। অরক্ষিত রক্ষণের পুরো সুবিধা নেন তিনি। বল বাড়ান আগুয়ান ইব্রাহিমের দিকে। মার্কারকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। আনন্দে ফেটে পড়ে আবাহনীর ডাগআউট। এরপর বাকিটা সময় গোল শোধের আপ্রাণ চেষ্টা করে গেছে মোহামেডান, কিন্তু কাজের কাজ হয়নি কোনো। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা। এ হারে ফেড কাপের নকআউট অনিশ্চিত মোহামেডানের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। গুলশান থেকে বিমানবন্দর বিদায় জানাতে হাজারো নেতাকর্মীর ঢল। ৭.৫ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে ছেলে তারেক রহমানের। জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ ৭৫ ও গুমের ঘটনায় ২২ জনের পাসপোর্ট বাতিল, জানালো প্রেস উইং। ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিশনগুলো। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।